স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আমি শবনম বুবলি আছি আপনাদের সাথে পুরো সংবাদ জুড়ে। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মোবাইল সেবার উপর 1% হারে সারচার্জ আরোপের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর হবে প্রজ্ঞাপন জারির পর। ক্ষমতাসীনদের তুষ্ট করতেই বই লিখেছেন ব্যারিস্টার মওদুদ, মন্তব্য রিজভী। পুরো বই ভালোভাবে পড়ার পরামর্শ মওদুদের। সংবিধানের ষোড়শ সংশোধন বৃহস্পতিবারের মধ্যে জানালেন সুরঞ্জিত। স্বাধীন বিচার ব্যবস্থা বলে আর কিছু থাকবে না, আশঙ্কা মাহবুবউদ্দিন খোকনের। যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত, আজীবন বহিষ্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোনামণিকে রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। প্রায় 150 কোটি টাকা বাড়তি রাজস্ব পাওয়ার লক্ষ্যে মোবাইলের কল চার্জ ও অন্যান্য সেবার উপর 1% সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এটি কার্যকর হবে প্রজ্ঞাপন জারির পর। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এছাড়াও জরিমানা ও শাস্তির মেয়াদ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর খসড়ারও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল ফোন সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনপ্রিয়, সহজলভ্য, সুলভ হওয়ায় গত কয়েক বছরেই ফোন ব্যবহারকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কয়েক কোটিতে। তবে এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন সেবার উপর সারচার্জ আরোপের ঘোষণা দেয়। এরপরেই উদ্যোগ নেয় অর্থমন্ত্রী এনবিআর সহ সংশ্লিষ্টরা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মোবাইলে সারচার্জ আরোপের অনুমোদন করা হয়। এর ফলে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় আরও 140 কোটি টাকা বাড়বে। মোবাইল টেলিফোন অপারেটর কর্তৃক সেলুলার টেলিফোনে সিম কার্ড বা রিম কার্ড বা অনুরূপ কোনো মাইক্রোচিপ সম্বলিত কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সকল সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় মূল্যের উপর 1% হারে উন্নয়ন সারচার্জ আরোপ করা হইবে। যে তারিখে প্রজ্ঞাপন হবে সে তারিখ থেকেই হবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর একটি খসড়ার। এর ফলে বাল্যবিবাহ পরিচালনার সাথে সম্পৃক্তদের শাস্তি বাড়িয়ে করা হয় সর্বোচ্চ 2 বছরের জেল ও 50,000 টাকা। বাল্য বিবাহ নিরোধ আইন 2014, এই আইনের প্রধান বৈশিষ্ট্য হলো যে শাস্তির পরিমাণটা বৃদ্ধি করা, 2 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা, এই বাড়িয়ে এটি করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বাস্তবতার আলোকে বিয়ের বয়স পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। এছাড়াও বৈঠকে কাস্টমস আইন 2014 এর একটি খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা বই নিয়ে চলছে আলোচনা, সমালোচনা আর বিতর্ক। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দলের ভেতরেই। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নিজের বাড়ি রক্ষা এবং ক্ষমতাসীনদের তুষ্ট করতেই ব্যারিস্টার মওদুদ বিএনপির স্বার্থবিরোধী বই লিখেছেন। তবে রিজভীর অভিযোগ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। পুরো বই ভালোভাবে পড়লে রিজভী অনুতপ্ত ও দল লাভবান হবে বলেও দাবি তার। এদিকে রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ বলেছেন, এখন সময় বিভেদ নয়, বরং দরকার দলীয় ঐক্যর। মিজানুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। নতুন বই বিতর্কের নাম বাংলাদেশ ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ 2007-8। লেখক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে মোড়ক উন্মোচন করা হয় ইংরেজিতে লেখা এ বইটির। আর বিতর্কের শুরু এরপর থেকেই। বইয়ে মওদুদ আহমদ লিখেছেন, 1/11-এর সময় খালেদা জিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল 2 সন্তান তারেক ও কোকর ভাগ্য নিয়ে চিন্তা। সে সময় দেশের মানুষের নেত্রী, বিএনপির চেয়ারপারসন কিংবা একজন রাজনীতিবিদের চেয়েও একজন মা হিসেবে 2 সন্তানের মুক্তির বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি।
বইটিতে 2008-এর নির্বাচনের ফলকে মওদুদ তুলনা করেছেন নীরব বিপ্লবের সঙ্গে। আর বিএনপির পরাজয়ের কারণ অনুসন্ধান করতে যেয়ে লিখেছেন জামায়াতের সাথে সখ্য, হাওয়া ভবন, জঙ্গিবাদ ও দুর্নীতির কথা। আর মওদুদের এই গ্রন্থ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বেশি কথা বলেন আলোচিত বইটি নিয়েই। যদি উনি সন্তানদের জন্য যদি চেষ্টা করে থাকবেন, তাহলে তো আগেই ওনার সন্তানদেরকে রিলিজ করে বিদেশ পাঠিয়ে দিতে পারতেন। তো সেই কাজটা তো উনি করেননি। যারা দল ছুট, যারা নীতি ছুট, যারা আদর্শ ছুট, তাদেরকে মানুষ চেনে। তাদের কোনো বই ছাপানো দিয়ে, তাদের কোনো বক্তব্য দিয়ে কিছুই যায় আসে না। তবে দলের মধ্য থেকে এমন বক্তব্য আশা করেননি বলে জানালেন ব্যারিস্টার মওদুদ। বইয়ের লেখা তার ব্যক্তিগত মত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ থেকে দলের ব্যর্থতার কারণ অনুসন্ধান ও সংশোধন করলে পরবর্তীতে আবার দল ক্ষমতায় আসবে। আমি যেখানে ভয় করছিলাম যে বর্তমান সরকার আমার উপর খুব অসন্তুষ্ট হবে, সেখানে দেখছি আমারই একজন সহকর্মী আমার উপরে অসন্তুষ্ট হলেন। আমি ভেবেছিলাম যে সে আমাকে অভিনন্দন জানাবে এবং পুরো বইটা পড়লে আমি বিশ্বাস করি যে সে নিজেই তখন অনুতপ্ত হবে। সুতরাং এটার সঙ্গে আমার বাড়ি বা সরকারকে সন্তুষ্ট করা তো প্রশ্নই ওঠে না। দলের এমন অবস্থায় অহেতুক নিজেরা বিবাদে না জড়িয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ঐক্যবদ্ধ হবার পরামর্শ দেন রাষ্ট্রবিজ্ঞানী ইমাজউদ্দিন আহমদ। বইয়ের কোনো বিষয়ে আপত্তি থাকলে সেটি সংশোধনের সুযোগ আছে বলেও মনে করেন তিনি। আর নেতৃত্ব না মাতৃত্ব, এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেন ইমাজউদ্দিন আহমদ। তাকে ওই বাইরে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল আগে। এখন মা হিসেবে তার ছেলেদের সম্পর্কে দুর্বলতা কার না থাকে, দলীয় ঐক্যের জন্য এগুলোকে নিয়ে নাড়াচাড়া যত কম করা হয়, নাড়াচাড়া না করতে পারাটা, এটাই হলো দলের সক্ষমতার লক্ষণ। 111-এর মইনুর সরকারকে জরুরি অবস্থার আড়ালে পুরোপুরি সামরিক সরকার বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। ক্ষমতাটাই দখল করতেছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 17 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে সংবিধানের 16 সংশোধনী বিল পাশ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি একথা জানান। তিনি জানান, সংশোধনীতে বিচারপতিদের অভিশংসন শব্দটি নেই, আছে অপসারণ। বিল পাস হয়ে যাবে 17 বা 18 তারিখের মধ্যে। এই সংসদে পাস। যারা বলেছিলেন যে এটি ইমপিচমেন্ট হয়ে যাচ্ছে, অভিশংসনের কোনো শব্দই নেই। যারা বলছিলেন যে তাদের অধিকার হরণ করা হচ্ছে, তারা আজকে নিশ্চয়ই দেখছেন অধিকার হরণ নয়, অধিকার ফেরত দেওয়া হয়েছে। তারা বিজ্ঞ লোক, আমার মনে হয় ভাবাবেগে তারা করেছিলেন। এখন তারা বাস্তবতায় দেখছেন যে বিষয়টি আসলে বিচারপতিদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এদিকে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সংবিধানের 16 সংশোধন বিল পাশ হলে দেশে স্বাধীন বিচার ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। সরকার আরেকটা নীলনকশা নির্বাচন করার চিন্তা ভাবনা করছে আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে। ওই সময় যদি বিচার বিভাগ নালেন ভয়েড করে দেয় নির্বাচনটা, এই জন্য আগে থেকে নিয়ন্ত্রণ করতে হবে বিচার বিভাগকে। সম্প্রচার নীতিমালা কেন? নির্বাচন যদি হয় একটা নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচন মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। কোন মিডিয়া কোন ক্যান্ডিডেট রেজাল্ট প্রচার করতে পারবে না। ইলেকশন কমিশন রেজাল্ট দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। নানা আয়োজনে উদযাপিত হয়েছে আয়কর দিবস। এবারের আয়কর দিবসের প্রতিপাদ্য সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর। এ উপলক্ষে দেশের শীর্ষ এবং দীর্ঘমেয়াদে ভালো করদাতাদের পুরস্কৃত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থমন্ত্রী দাবি করেছেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কর প্রদান ও আহরণের অনেক জটিলতা এখন কমে গেছে। সাইমুল হকের রিপোর্ট। আয়কর দিবস উপলক্ষে রাজধানীতে রাজস্ব ভবনের সামনে থেকে বের করা হয় এক শোভাযাত্রা। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সেরা করদাতাদের সম্মাননা ও কর কার্ড প্রদান অনুষ্ঠান। সেগুলো এখন আমাদের দেশে আছে, যদিও আমাদের প্রচেষ্টা হচ্ছে যে এই কর ভীতি
যেমন কর হয়রানি, আদায় হয়রানি, এইগুলো যাতে ব্যাপকভাবে কমানো যায়। গত 2 অর্থ বছরের করদাতাদের মধ্যে সেরা 402 জনকে সম্মাননা দেয় রাজস্ব বোর্ড। সারা দেশের শ্রেষ্ঠ 40 জন করদাতা ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। 2011-12 এবং 2012-13 অর্থ বছরে ভালো কর দেওয়ার জন্য সারা দেশের 362 জন এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের 10 জন করে সেরা করদাতাদের সম্মান দেখিয়েছে এনবিআর। করকে দেওয়ার অভ্যাস করাটাই কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। আর কর যদি আমরা না দিই তাহলে দেশ তো সমৃদ্ধশালী হবে না। আর কর দিতে গিয়ে আমি আজকে যে সরকার পক্ষ থেকে যে উৎসাহ পাচ্ছি, এটা যদি ধারাবাহিকতাটা বজায় থাকে আগামী দিনে, তাহলে এই কর দেওয়ার মানুষগুলি আর একটু আগায় আসবে, আর একটু বেড়ে যাবে। প্রক্রিয়া তো এখন আগের চেয়ে অনেকটা সহজ হয়ে গেছে, কারণ এখন তো ডিজিটাল যুগ। আগে তো আমরা কর দিতে গেলে অনেক হ্যাসেল করতে হইতো, অনেক ঝামেলা পাইতো। তো এখন আমরা ইচ্ছে করলে আমরা যে কোনো জায়গা থেকে কর পরিশোধ করতে পারি। আমরা তো এখন ট্যাক্স দিতে গেলে কোনো লয়ারের সাহায্য সহযোগিতা নিতে হয়। এইটা মনে হয় যে এইভাবে না করে অ্যাসেসমেন্টের ক্ষেত্রটা আরো ইজি করলে এইটাকে মানুষকে বোঝাতে হবে। মঙ্গলবার থেকেই রাজধানীর অফিসার্স ক্লাবে শুরু হতে যাচ্ছে আয়কর মেলা। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বর্ণাঢ্য শোভাযাত্রা, সম্মাননা সনদ প্রদান ও আয়কর মেলা সহ নানা আয়োজনে দেশজুড়ে উদযাপিত হয়েছে জাতীয় আয়কর দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাসরিন গীতির ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আগ্রাবাদ সরকারি কার্যভবনের সামনে জাতীয় আয়কর দিবসের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বিভাগের 29 জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দেয়া হয়। রাজশাহীতে এই আয়োজনের উদ্বোধন করেন ওই অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহা। বর্ণিল শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠান হয়। এতে 30 জন করদাতাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়। নগরীতে বসেছে 7 দিনের আয়কর মেলা। খুলনায় 55 জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। এ সময় খুলনা কর অঞ্চলের সার্কেল 10-এর সেরা করদাতা এস.এম. হাসানুজ্জামান টিটু নতুন করদাতাদের কর দেওয়ার আহ্বান জানান। যদি একজন কর দেয়া শুরু করে তার উপরে একটা প্রেশার থাকবে এবং সে তখন তার ডেভেলপমেন্টে আসবেই। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সিলেটের শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে উদযাপিত হয় আয়কর দিবস। এদিকে দিবসটি উপলক্ষে রংপুরে শোভাযাত্রা, সম্মাননা ও আয়কর মেলা বসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি মশিউর রহমান রাঙা রংপুর অঞ্চলের 44 জন করদাতাকে সম্মাননা তুলে দেন। এছাড়া ঝিনাইদহে আয়কর দিবস উপলক্ষে মানববন্ধন করে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর উপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। এদিকে হামলাকারীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। ইমরুল কায়েসের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহবুবুল্লাহর উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সভা করে শত নাগরিক জাতীয় কমিটি। এতে সমাজের বিশিষ্টজনরা এই হামলাকে জাতির জন্য দুঃখ এবং লজ্জার উল্লেখ করেন। প্রফেসর মাহবুবুল্লাহ এমন কোনো বক্তব্য কারো বিরুদ্ধে একটু শব্দ উচ্চারণ করেননি, সুতরাং কেন লাঞ্ছিত হতে হলো এর একটা তদন্ত অনুষ্ঠিত হওয়া উচিত। একজন বিচারপতির নেতৃত্বে হওয়া উচিত, মানে বিচার বিভাগীয় তদন্ত বলতে যেটা বোঝায় সেটা হওয়া উচিত। এইরকম ব্যাপার ঘটে গেল, সুপ্রিম কোর্টের বিবেককে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের পজিশন থেকে অবিলম্বে সুমোটো একটা অর্ডার জারি করুন, যাতে এই আক্রমণের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে দাবি করেন। সে দাবি নিশ্চয়ই তারা গ্রহণ করবে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত ডক্টর মাহবুবুল্লাহকে দেখতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। যাদের হাতে ক্ষমতা রয়েছে, যাদের উপরে দায়িত্ব রয়েছে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবা, তাদের মনে রাখা উচিত যে হে দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এবং যারাই কাজটি করছে তাদের চিহ্নিত করে যেন আইনের সম্মুখে নিয়ে আসা হয়, সেটা আমরা দাবি করি এবং প্রত্যাশা করি। গত শনিবার সুপ্রিম কোর্টে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মাহবুবুল্লাহর উপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য আরিফিন সিদ্দিক। তবে অভিযুক্ত শিক্ষককে আজীবন নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 13 সেপ্টেম্বর রাতে এক ছাত্রীকে নিজ বাসায় ডেকে নেন ডক্টর সাইফুল ইসলাম। এক পর্যায়ে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের আজীবন অব্যাহতির দাবি জানায় শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় সিন্ডিকেট ভবনে বসে জরুরি সিন্ডিকেট সভা শেষে উপাচার্য আরিফিন সিদ্দিক অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের কথা জানান। অভিযোগ গুরুতর বলেই সিন্ডিকেট মনে করে। অভিযুক্ত শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে তার শিক্ষাগত দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, পরীক্ষার সংক্রান্ত দায়িত্ব, সকল দায়িত্ব তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আজীবন অব্যাহতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানায় শিক্ষার্থীরা। সেই সিদ্ধান্তে আমরা কোনোভাবেই সন্তুষ্ট নয়। আগামী 7 দিনের মধ্যে তাকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। আগামীকালকে আমরা নারী এবং শিশু নির্যাতন দমন এই আইনের তার বিরুদ্ধে মামলা করব। নিজ বিভাগে সারাদিন অবরুদ্ধ থাকা শিক্ষক সাইফুল ইসলামকে রুম থেকে বের করে আনা হয়। এ সময় নিজেকে নির্দোষ বলে দাবি করলে আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। কিন্তু আমি যে একটা চূড়ান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভীষণভাবে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। এর আগে সকালে অভিযুক্ত শিক্ষক নিজ বিভাগে আসার পর ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তাকে অবরুদ্ধ করে দরজায় তালা ঝুলিয়ে দেয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশে আইনের শাসন না থাকায় মানুষ এখন গুম ও খুনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন HM এরশাদ। দুপুরে ঝালকাঠিতে জাতীয় পার্টি সম্মেলনে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, কেউ শান্তিতে ক্ষমতা হস্তান্তর করতে চায় না, উন্নয়নে বিশ্বাসী বলে এদেশে একমাত্র জাতীয় পার্টি কোনো অরাজকতা ছাড়া ক্ষমতা হস্তান্তর করেছিল। তিনি আরো বলেন, দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, তাই জাতীয় পার্টিকে আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান HM এরশাদ। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসলামিক স্টেট বা IS গেরিলা গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। IS নির্মূলের কৌশল নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি। এতে অংশ নিয়েছে 10 আরব রাষ্ট্র সহ 40টি দেশ। আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও। IS এর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে এরই মধ্যে চুক্তি সই করেছে অংশ নেওয়া দেশগুলো। তবে IS গেরিলা দমন অভিযানে আরব দেশগুলোর অংশ নেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। একই সাথে সম্মেলনে ইরানকে আমন্ত্রণ না জানানোয় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, IS এর বিরুদ্ধে অভিযান চালাতে শুরু থেকেই ইরাককে মানবিক ও সামরিক সাহায্য দিয়ে আসছে ইরান। গেরিলা দমন অভিযানে অংশ নিতে 600 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। IS গেরিলাদের দমনে আগস্ট থেকে চলছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। এবার কেমন খেলার সংবাদ। জয় দিয়ে এশিয়ান গেমস মিশন শুরু করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব 23 ফুটবলের দলের খেলোয়াড়রা গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 1-0 গোলে হারিয়েছে তারা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ, কিন্তু আফগানিস্তানের রক্ষণ প্রাচীরে বাধা পেয়ে মামুনুলদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আরো মরিয়া হয়ে ওঠে লাল সবুজের দেশ। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে 83 মিনিট পর্যন্ত। জ্বলে ওঠেন অধিনায়ক মামুনুল ইসলাম, গোল করে লিড এনে দেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে 18 সেপ্টেম্বর উজবেকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তাদের শেষ প্রতিপক্ষ হংকং।
গেমসে বাংলাদেশের লক্ষ্য অন্তত দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করা। স্বর্ণপদক জয় লক্ষ্য নিয়ে এবারের এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। গত এশিয়াডের রৌপ্য জয়ী মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেছেন, গেমসের জন্য শ্রীলঙ্কান কোচের তত্ত্বাবধানে নিবিড় অনুশীলনে প্রস্তুত তারা। মানিক মাহমুদের রিপোর্ট। গত এশিয়াডের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণবঞ্চিত হয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এবার সে ব্যর্থতা কাটিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অনুশীলনে নিজেদের দুর্বলতা শোধরানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছে সালমা খাতুনরা। প্রস্তুতিতে ব্যাটিং সমস্যা কাটাতে বড় ইনিংস খেলার উপর বেশি গুরুত্ব দিয়েছেন শ্রীলঙ্কান কোচ। এখন এশিয়াডে লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ কোচ ও অধিনায়কের কণ্ঠে। এরকমই প্রস্তুতি নিয়ে যাচ্ছি যে ইনশাল্লাহ আমরা স্বর্ণ জয়ের জন্যই যাচ্ছি। সুইং এর উপরেও তারা কাজ করেছে, মেশিন বলেও কাজ করেছি আমরা, তো আশা করছি আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট আসছে আমাদের ব্যাটিংয়ে। গত 2 দিন কিন্তু ছেলেদের সঙ্গে ম্যাচ খেলছে, আমরা দুটোই উইন করছি, কিন্তু ওইটাই আমাদের পারফরমেন্স অনেক ভালো ছিল মেয়েদের। আশা করছি যে এবার ট্যুরে আমাদের ব্যাটসম্যানরা রান করবে। Last 14 days with the team, so we had a 6 practice games, so good preparation before the tournament, and we need to play good cricket in Korea now. সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ মহিলা দলের, তাই ফাইনাল খেলার লক্ষ্যে এই ম্যাচের দিকে বিশেষ গুরুত্ব থাকছে তাদের। ওরা ওইরকম ভাবেই দেখবে আমাদের, যেহেতু ওয়ার্ল্ড কাপে আসছে, আর আমাদের প্রস্তুতি ওরকমই থাকবে যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সেমিফাইনাল ম্যাচ পড়বে। তা আমরা চেষ্টা করবো ওদের সঙ্গে ম্যাচটা জেতার জন্য, যেহেতু জিতলে আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ। We have all-rounders, bowling all-rounders, and the all can bat. That's the plus point for Bangladesh women's team. গেমস উপলক্ষে মঙ্গলবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে সালমা খাতুনের দল। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে গ্রুপ পর্যায়ে মালয়েশিয়া, চীন ও নেপালের মধ্যে রানার্স আপ দলের বিপক্ষে 24 সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মোবাইল সেবার উপর 1% হারে সারচার্জ আরোপের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর হবে প্রজ্ঞাপন জারির পর। ক্ষমতাসীনদের তুষ্ট করতে বই লিখেছেন ব্যারিস্টার মওদুদ, মন্তব্য রিজভীর। পুরো বই ভালোভাবে পড়ার পরামর্শ মওদুদের। সংবিধানের 16 সংশোধন বৃহস্পতিবারের মধ্যে জানালেন সুরঞ্জিত। স্বাধীন বিচার ব্যবস্থা বলে আর কিছু থাকবে না, আশঙ্কা মাহবুবউদ্দিন খোকনের। যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত, আজীবন বহিষ্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।